আসসালামু আলাইকুম। আজকে আমরা দেওয়ানি আদালতের কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেওয়ানি আদালতের প্রথম থেকেই যে বিষয়গুলি পরীক্ষাতে আসে বা যে বিষয়গুলি অতি জানা আমাদের জরুরি, সেই বিষয়গুলি আমি আলোচনা করব। তো আমরা সকলেই জানি দেওয়ানি আদালত হচ্ছে 1908 সালের একটি আইন। দেওয়ানি আদালত হচ্ছে 1908 সালের একটি আইন। তো আমরা দেওয়ানি আদালতের এখতিয়ার সম্পর্কে জানব, বা দেওয়ানি আদালতের এখতিয়ার বলতে কি বুঝেন, বা আদালতের এখতিয়ার বলতে কি বুঝেন। আমার প্রত্যেকটি কথা হচ্ছে গুরুত্বপূর্ণ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখতিয়ার হচ্ছে বা এখতিয়ার হলো আদালত কর্তৃক কোনো মোকদ্দমা শুনানি এবং নিষ্পত্তি করার ক্ষমতা। এখতিয়ারটা কি? আদালত কর্তৃক কোনো মামলা শুনানি এবং নিষ্পত্তি করার ক্ষমতাকে এখতিয়ার বলে। এখতিয়ার হচ্ছে আদালত কর্তৃক কোনো মোকদ্দমা শুনানি বা নিষ্পত্তি করার ক্ষমতা। যে ক্ষমতার মাধ্যমে আদালত বিচারের উদ্দেশ্যে কোনো মোকদ্দমা শুনানি ও নিষ্পত্তি করতে পারে। যে ক্ষমতার মাধ্যমে আদালত কোনো মোকদ্দমা বিচারের উদ্দেশ্যে শুনানি ও নিষ্পত্তি করতে পারে এবং উপযুক্ত সিদ্ধান্ত দিতে পারে, তাকে আদালতের এখতিয়ার বলে। আমি কি বলেছি? যে ক্ষমতার মাধ্যমে আদালত বিচারের উদ্দেশ্যে কোনো মোকদ্দমা শুনানি ও নিষ্পত্তি করতে পারে এবং উপযুক্ত সিদ্ধান্ত দিতে পারে, তাকে আদালতের এখতিয়ার বলে। দেওয়ানি আদালতের এখতিয়ার কয়েকটি ভাগ আছে। দেওয়ানি আদালতের এখতিয়ারের উপর বিভক্ত করা যায়, কয়েকটি ভাগে বিভক্ত করা যায়। এক হচ্ছে বিষয়গত এখতিয়ার, দুই হচ্ছে আর্থিক এখতিয়ার, তিন আঞ্চলিক এখতিয়ার, চার আদি এখতিয়ার এবং পাঁচ হচ্ছে আপিল এখতিয়ার। দেওয়ানি আদালতের এখতিয়ারগুলিকে বা এখতিয়ার অনুযায়ী দেওয়ানি আদালতকে পাঁচটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে বিষয়গত এখতিয়ার, আর্থিক এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার, আদি এখতিয়ার এবং আপিল এখতিয়ার। তো আমি প্রথম থেকে আবার বলে যাচ্ছি, এখতিয়ার বলতে কি বোঝেন, বা দেওয়ানি আদালতের এখতিয়ার বলতে কি বোঝেন। এখতিয়ার হলো আদালত কর্তৃক কোনো মোকদ্দমা শুনানি এবং নিষ্পত্তি করার ক্ষমতা। এখতিয়ারটা কি? দেওয়ানি আদালত কর্তৃক কোনো মোকদ্দমা শুনানি ও নিষ্পত্তি করার ক্ষমতাকে এখতিয়ার বলে। আরও স্পষ্ট করে বলতে গেলে বলা যায় যে ক্ষমতার মাধ্যমে আদালত বিচারের উদ্দেশ্যে কোনো মোকদ্দমা শুনানি ও নিষ্পত্তি করতে পারে এবং উপযুক্ত সিদ্ধান্ত দিতে পারে, তাকে আদালতের এখতিয়ার বলে। তো দেওয়ানি আদালতের এখতিয়ারকে পাঁচ ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে বিষয়গত এখতিয়ার, আর্থিক এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার, আদি এখতিয়ার এবং আপিল এখতিয়ার। এখন আমরা শিখব আর্থিক এখতিয়ার সহ বাংলাদেশের দেওয়ানি আদালত সমূহের নাম। এখন আমরা পড়ব বা শিখব আর্থিক এখতিয়ার সহ বাংলাদেশের দেওয়ানি আদালতের নাম। দ্য সিভিল কোর্ট অ্যাক্ট 1887 এর 3 ধারায়
দ্য সিভিল কোর্ট অ্যাক্ট 1887 এর 3 ধারায় 5 ধরনের দেওয়ানি আদালতের বিষয়ে বলা হয়েছে। সিভিল কোর্ট অ্যাক্ট 1887 এর 3 ধারায় 5 ধরনের দেওয়ানি আদালতের বিষয়ে বলা আছে। সেগুলি হলো জেলা জজের আদালত, অতিরিক্ত জেলা জজের আদালত, যুগ্ম জেলা জজের আদালত, সিনিয়র সহকারী জজের আদালত এবং সহকারী জজের আদালত। কি বলেছি? দ্য সিভিল কোর্ট অ্যাক্ট 1887 এর 3 ধারায় 5 ধরনের দেওয়ানি আদালতের বিষয়ে বলা আছে। এক হচ্ছে জেলা জজের আদালত, অতিরিক্ত জেলা জজের আদালত, যুগ্ম জেলা জজের আদালত। জেলা জজের আদালত, অতিরিক্ত জেলা জজের আদালত, যুগ্ম জেলা জজের আদালত, সিনিয়র সহকারী জেলা জজের আদালত এবং সহকারী জেলা জজের আদালত। এখন আমরা জানব দেওয়ানি আদালত সমূহের আর্থিক এখতিয়ার। দেওয়ানি আদালত সমূহের আর্থিক এখতিয়ার সম্পর্কে জানব। মূল্যমানের ভিত্তিতে অধিক্ষেত্র নির্ণয়ের ক্ষেত্রে কি বলেছি? মূল্যমানের ভিত্তিতে অধিক্ষেত্র নির্ণয়ের ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি 1908 এর ধারা 6 ও 15 এবং সিভিল কোর্ট অ্যাক্ট 1887 এর ধারা 18 ও 19 প্রযোজ্য হবে। ধারা 15 অনুসারে বা ধারা 15-তে বলা হয়েছে, প্রত্যেকটি মামলা বিচার করার যোগ্যতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। দেওয়ানি কার্যবিধির 15 ধারা কি বলেছে? প্রত্যেকটি মামলা বিচার করার যোগ্যতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। আবার দেওয়ানি কার্যবিধির 6 ধারায় বলা হয়েছে, কোনো আদালত তার জন্য নির্ধারিত আর্থিক এখতিয়ারের বেশি মূল্যমান সম্পন্ন বিষয়বস্তু বিষয়ক মামলার বিচার করবে না। 6 ধারা কি বলেছে? কোনো আদালত তার জন্য নির্ধারিত আর্থিক এখতিয়ারের বেশি মূল্যমান সম্পন্ন বিষয়বস্তু নিয়ে মামলা বিচার করবে না। যে সকল আদালতে প্রাথমিকভাবে বিচারের উদ্দেশ্যে দেওয়ানি মামলা দায়ের করা যায়, সেসব আদালতগুলোকে যদি আদি এখতিয়ার বা মূল এখতিয়ার সম্পন্ন আদালত বলে। যে সকল আদালতে প্রাথমিকভাবে কি বলেছি? যে সকল আদালতে প্রাথমিকভাবে বিচারের উদ্দেশ্যে দেওয়ানি মামলা দায়ের করা যায়, সেসব আদালতগুলোকে আদি এখতিয়ার বা মূল এখতিয়ার সম্পন্ন আদালত বলে। কয়েকটি আদি এখতিয়ার আদালত রয়েছে। এক হচ্ছে যুগ্ম জেলা জজের আদালত, সিনিয়র সহকারী জজের আদালত এবং সহকারী জজের আদালত। আদি এখতিয়ার সম্পন্ন আদালত হচ্ছে 3টি। এক হচ্ছে যুগ্ম জেলা জজের আদালত, সিনিয়র সহকারী জজের আদালত এবং সহকারী জজের আদালত। এক থেকে এক থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে 1 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত সহকারী জজের আদালতে বিচার করতে পারে। ধারা হচ্ছে 19 ধারা কি বলেছে? 1 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত মামলার বিচার করবে সহকারী জজ আদালত। এটা 19 ধারায় বলা আছে। তারপর হচ্ছে 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত মামলাগুলির বিচার করবে সিনিয়র সহকারী জজের আদালত। 15 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত
সিনিয়র সহকারী জজের আদালতে বিচার হবে। তারপর হচ্ছে 25,01,00,000 টাকা থেকে সীমাহীন এই মামলাগুলির বিচার করবে যুগ্ম জেলা জজের আদালত। এটা বলা হয়েছে 18 ধারায়। জেলা জজের আদালতও অতিরিক্ত জেলা জজের আদালতের আদি এখতিয়ার নেই। জেলা জজের আদালত এবং অতিরিক্ত জেলা জজের আদালতের আদি এখতিয়ার নেই। জেলা জজের আদালত এবং অতিরিক্ত জেলা জজের আদালতের আদি এখতিয়ার নেই। তবে কিছু বিশেষ মামলা এই আদালত সমূহে দায়ের করতে হয়। তবে কিছু বিশেষ মামলা এই আদালতে দায়ের করতে হয়। জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজের আদি এখতিয়ার নেই, তবে কিছু বিশেষ মোকদ্দমা বা মামলা এই আদালত সমূহে দায়ের করতে হয়। তো এখন জানব দেওয়ানি প্রকৃতির মামলা বা মোকদ্দমা বলতে কী বোঝায়। দেওয়ানি প্রকৃতির মামলা বা মোকদ্দমা বলতে কি বোঝায়? দেওয়ানি কার্যবিধির ধারা 9 অনুযায়ী যে সমস্ত মামলা দেওয়ানি আদালতে বিচারের জন্য গ্রহণ করতে প্রকাশ্যে বা পরোক্ষভাবে নিষেধ আছে, যে সমস্ত মামলা দেওয়ানি আদালতে বিচারের জন্য গ্রহণ করতে প্রকাশ্যে বা পরোক্ষভাবে নিষেধ আছে, ওই সব মামলা ব্যতীত সমস্ত প্রকার দেওয়ানি প্রকৃতির মামলা দেওয়ানি আদালত বিচার করতে পারবে। ধারা 9 ব্যাখ্যায় আরও বলা হয়েছে যে কোনো মামলায় যদি সম্পত্তি বা পদের অধিকার বিষয়ে প্রশ্ন ওঠে তা দেওয়ানি প্রকৃতির মামলা হিসেবে গণ্য হবে। এই অধিকার ধর্মীয় কাজ বা উৎসব সম্পর্কিত প্রশ্নের সিদ্ধান্তের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল হলেও তাতে মামলার দেওয়ানি প্রকৃতি নষ্ট হবে না। ধারা 9 বক্তব্য হতে বোঝা যায় আইনে প্রত্যক্ষ বা পরোক্ষ বাধা সাপেক্ষে সকল প্রকার সম্পত্তির অধিকার এবং পদের অধিকার সম্পর্কিত মামলা হলো দেওয়ানি প্রকৃতির মামলা। উক্ত ধারায় অর্থাৎ 9 ধারায় সম্পত্তির অধিকার উল্লেখ করা হয়েছে, কিন্তু কোনগুলোকে সম্পত্তি গণ্য করা যাবে তার কোনো ব্যাখ্যা উক্ত ধারায় উল্লেখ নেই। উচ্চতর আদালতের সিদ্ধান্তে সম্পত্তি বলতে উচ্চতর আদালত থেকে আমরা জানতে পারি সম্পত্তি বলতে স্থাবর ও অস্থাবর সম্পত্তি, পেমেন্ট, অধিকার, কপিরাইট, ট্রেডমার্ক, ভোটের অধিকার ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়েছে। একইভাবে পদের অধিকার সম্পর্কেও উচ্চতর আদালত কর্তৃক ব্যাপক ব্যাখ্যা দেওয়া হয়েছে। এসব ব্যাখ্যায় বলা হয়েছে যে কোনো পদের অধিকার সম্পর্কে কোনো মামলা দায়ের করা হলে দেখতে হবে ওই পদের সঙ্গে কী কী কর্তব্য এবং অধিকার জড়িত আছে। কেউ ওই সব অধিকার ও কর্তব্য খর্ব করলে আইনের মাধ্যমে কোনো প্রতিকার পাওয়ার ব্যবস্থা আছে কি না ইত্যাদি। যেমন কোনো কর্মকর্তা যাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট বিধিবিধান রয়েছে, ওই ধরনের কোনো কর্মচারী বা কর্মকর্তাকে যদি ওই বিধানে বর্ণিত প্রক্রিয়া ব্যতীত বরখাস্ত করা হয়, তাহলে দেওয়ানি আদালতে তার ওই অধিকার প্রতিষ্ঠার জন্য মামলা চলবে। ধর্মীয় কারণে বা বিবেচনায় যদি কোনো ব্যক্তিকে কোনো সম্মাননা দেওয়া হয়, তাহলে
শুধু সম্মাননা খর্ব করা হলে দেওয়ানি আদালতে মামলা চলবে না। কিন্তু যদি কোনো ধর্মীয় পদের সঙ্গে সম্মানী, সুযোগ সুবিধা, ভাতা ইত্যাদি জড়িত থাকে, তাহলে ওই সব খর্ব করা হলে দেওয়ানি আদালতে মামলা করা যাবে। দেওয়ানি আদালতে কোনো মামলা এলে আদালত সর্বপ্রথম যে বিষয়টি বিবেচনা করবেন তা হলো দায়েরকৃত মামলাটি বিচার বা শুনানি করার আইনসঙ্গত এখতিয়ার আছে কি না। যদি এখতিয়ার না থাকে তাহলে ওই মামলায় আর কোনো কার্যক্রম গ্রহণের সুযোগ থাকবে না। অনেক ক্ষেত্রে শুধু আর্জি পর্যালোচনা করে বোঝা যায় মামলাটি বিচারের বিষয়ে ৯ ধারার বিধানে আদালতের এখতিয়ার আছে কি না। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সাধারণ প্রমাণ ব্যতীত বোঝা যাবে না এই এখতিয়ার আছে কি নেই। যেমন মামলার মূল্যমান ঠিক আছে কিনা, আদালতের জন্য নির্ধারিত এলাকার ভিত্তিতে দায়ের করা হয়েছে কিনা ইত্যাদি। এসব ক্ষেত্রে প্রথমে উক্ত বিষয়গুলি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে এবং প্রয়োজনীয় আদেশ প্রদান করতে হবে। অনেক ক্ষেত্রে শুধু প্রয়োজনীয় আদেশ প্রদান করতে হবে। অতএব আমি যে আলোচনাগুলি করেছি সেখানে ৯ ধারার বিষয়ে কোন কোন ক্ষেত্রে এবং কোন কোন ক্ষেত্র বিবেচনা করে একটি মামলা আদালত গ্রহণ করতে পারে সেই বিষয়গুলি স্পষ্ট করে দিয়েছি। এখানে ক্রম ১৫ ধারায় বলেছে প্রত্যেক মামলা বিচার করিবার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। অথবা এরকমভাবে প্রশ্ন আসে, প্রত্যেক মামলা বিচার করিবার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে, সংশ্লিষ্ট আইন উল্লেখ করে আলোচনা করুন। আচ্ছা, এখানে দেখা যাক কি বলেছে। দেওয়ানি কার্যবিধির ১৯০৮-এর ১৫ ধারায় বলা হয়েছে যে প্রত্যেক মামলা বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। অর্থাৎ যদি কোনো মামলা করতে হয় তাহলে অবশ্যই ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে মামলা দায়ের করতে হবে। মামলা করার প্রয়োজন দেখা দিলে তিনটি বিষয় দেখতে হবে। মামলা করার প্রয়োজন দেখা দিলে তিনটি বিষয় দেখতে হবে। এক হচ্ছে মামলাটি দেওয়ানি প্রকৃতির কিনা, কি মামলাটি দেওয়ানি প্রকৃতির কিনা, যদি মামলাটি দেওয়ানি প্রকৃতির হয়। দ্বিতীয়ত হচ্ছে মামলাটি কোন আদালতের আঞ্চলিক এখতিয়ারের আওতাধীন, মামলাটি কি কোন আদালতের এখতিয়ারের আওতাধীন। ধারা ১৬ থেকে ২০-এর মধ্যে দেওয়ানি আদালতের আঞ্চলিক এখতিয়ার বর্ণনা করা হয়েছে। তৃতীয় হচ্ছে মামলাটি কোন আদালতের আর্থিক এখতিয়ারের আওতাধীন। তৃতীয় কি মামলাটি কোন আদালতের আর্থিক এখতিয়ারের আওতাধীন। এক্ষেত্রে মামলার আর্থিক এখতিয়ার নির্ধারণের জন্য দ্য সিভিল কোড অ্যাক্ট ১৮৮৭-এর অনুসরণ করতে হবে। উক্ত আইনের ১৯ ধারার বক্তব্য অনুযায়ী সহকারী জজের আর্থিক এখতিয়ার ১৫ লক্ষ টাকা পর্যন্ত, সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার ১৫,০০,০০০ টাকা থেকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত, যুগ্ম জেলা জজ ২৫ লক্ষ টাকার অধিক মূল্যমানের মামলা বিচার করতে পারবে। একটা উদাহরণ দিলে বিষয়টা আরও স্পষ্ট হয়ে যাবে। যেমন ১০ লক্ষ টাকা মূল্যমানের জমির মালিকানা নিয়ে চট্টগ্রামে মামলা দায়ের করবে। এক্ষেত্রে যেহেতু জমির মালিকানা নিয়ে মামলা, তাই তা দেওয়ানি মামলা। এরপর উক্ত মামলা করার আঞ্চলিক এখতিয়ার আছে কি না দেখতে হবে। জমিটি যেহেতু চট্টগ্রামে, তাই চট্টগ্রামে মামলা করতে পারবে।
এখন দেখতে হবে আর্থিক এখতিয়ারের জমির মূল্য 10 লক্ষ টাকা। উল্লেখ্য যে এ জমি যখন চট্টগ্রাম জেলার অন্তর্গত, তখন ওই মামলার বিচার করার সাধারণ ক্ষমতা এখতিয়ার সম্পন্ন যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জেলা জজ ও সহকারী জেলা জজের আছে। সহকারী জজের আর্থিক এখতিয়ার 15 লক্ষ টাকা পর্যন্ত। অতএব এ মামলায় বিচার করার জন্য ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন আদালত হচ্ছে সহকারী জেলা জজ আদালত। এখন আমরা আলোচনা করব স্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি বিষয়ে দেওয়ানি মামলা দায়েরের ক্ষেত্রে আদালতের এখতিয়ারের বিধান বা স্থাবর সম্পত্তি মামলা কোন আদালতে দায়ের করতে হয় বা স্থাবর সম্পত্তির মামলা কোন আদালতে দায়ের করতে হয়, এই বিষয়গুলি জানব। মামলা করার প্রয়োজন দেখা দিলে 3টি বিষয় দেখতে হবে। দেওয়ানি মামলা করার বিষয় দেখা দিলে 3টি বিষয় দেখতে হবে। এক হচ্ছে মামলাটি দেওয়ানি প্রকৃতির কিনা। মামলাটি দেওয়ানি প্রকৃতির কিনা, যদি মামলাটি দেওয়ানি প্রকৃতির হয়। দ্বিতীয়ত হচ্ছে মামলাটি কোন আদালতে আঞ্চলিক এখতিয়ারের আওতাধীন, সেটা 16 থেকে 20 ধারার দেওয়ানি আদালতের আঞ্চলিক এখতিয়ার বর্ণিত আছে। 3 নম্বর হচ্ছে মামলাটি কোন আদালতের আর্থিক এখতিয়ারের আওতাধীন। এক্ষেত্রে মামলার আর্থিক এখতিয়ার নির্ধারণের জন্য সিভিল কোড অ্যাক্ট 1887 অনুসরণ করতে হবে। উক্ত আইনের 19 ধারা বক্তব্য অনুযায়ী সহকারী জজের আর্থিক এখতিয়ার 15 লক্ষ টাকা পর্যন্ত, সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার 15 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত, যুগ্ম জেলা জজের 25 লক্ষ টাকার আর্থিক এখতিয়ার মূল্যমানে মামলা বিচার করতে পারবে। উপরে 3টি বিষয় বিবেচনায় রেখে মামলা বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত মোকদ্দমা কোন আদালতে দায়ের করতে হবে, অথবা স্থাবর সম্পত্তি বিষয়ে দেওয়ানি মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে আদালতের আঞ্চলিক এখতিয়ার সংক্রান্ত বিধান, দ্য কোড অফ সিভিল প্রসিডিউরস বা দেওয়ানি আদালতের 1908-এর 16 থেকে 18 ধারায় বলা আছে। 16 ধারায় কি বলেছে? দেওয়ানি আদালতের 16 ধারায় কি বলেছে? স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, বাটোয়ারা, বন্ধক বা চার্জ সম্পর্কিত দায় পরিশোধ, বিক্রয় অথবা বন্ধক মুক্তির মোকদ্দমা, অন্য প্রকার সত্ত্ব বা স্বার্থ নির্ণয়ের মোকদ্দমা, অনিষ্টের জন্য ক্ষতিপূরণ আদায়ের মোকদ্দমা সেই আদালতে দায়ের করতে হবে যে আদালতের আঞ্চলিক এখতিয়ারের সীমারেখার মধ্যে সংশ্লিষ্ট সম্পত্তিটি অবস্থিত। ধারা 17 ধারায় কি বলেছে? স্থাবর সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা বিষয়বস্তু যদি আদালতের স্থানীয় এখতিয়ারের মধ্যে থাকে, তাহলে ওই সম্পর্কিত অংশ বিশেষ যে আদালতের এখতিয়ারের মধ্যে অবস্থিত, সেরূপ যে কোনো আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে। ধারা 18 কি বলেছে? স্থাবর সম্পত্তির 2 বা ততোধিক আদালতের কোনটির স্থানীয় সীমার এখতিয়ারে অবস্থিত, সেই সম্পর্কে অনিশ্চয়তা দেখা দিলে যে কোনো একটি আদালত অনিশ্চয়তার কারণ লিপিবদ্ধ করে মোকদ্দমা গ্রহণ করেও নিষ্পত্তি করতে পারবে। এক্ষেত্রে শর্ত হলো
মোকদ্দমার প্রকৃতি ও আর্থিক মূল্য উক্ত আদালতের এখতিয়ারের মধ্যে হতে হবে। আচ্ছা, এখন আমরা জানব একটি মামলার একের অধিক ব্যক্তি বাদী হিসেবে পক্ষভুক্ত হতে পারে কি না। একটি মামলায় একের অধিক ব্যক্তি বাদী হিসেবে পক্ষভুক্ত হতে পারে কি না। দেওয়ানি মোকদ্দমায় বাদী ও বিবাদী নামে দুটি পক্ষ আছে। দেওয়ানি মোকদ্দমায় বাদী এবং বিবাদী নামে দুটি পক্ষ থাকে। বাদী একজন বা একাধিক হতে পারে কি, বাদী এক বা একাধিক হতে পারে। বাদীর ন্যায় বিবাদীও একাধিক হতে পারে। দেওয়ানি কার্যবিধির আদেশ একের বিধি এক অনুযায়ী কতিপয় ব্যক্তি বাদী হিসেবে পক্ষভুক্ত করা যায়। এক নম্বর হচ্ছে, মোকদ্দমার প্রত্যেক বাদীর দাবিকৃত প্রতিকার একই কাজ বা লেনদেন হতে উদ্ভূত হয়। দুই নম্বর হচ্ছে, মোকদ্দমাটি এমন যে যদি উক্ত ব্যক্তিগণ পৃথক মোকদ্দমা দায়ের করে তাহলে আইন বা তথ্য সংক্রান্ত একটি সাধারণ প্রশ্নের উদ্ভব হবে। ওকে, আজকে এই পর্যন্তই। আমি আমার অন্য ক্লাসে দেওয়ানি কার্যবিধির আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ভালো থাকবেন সবাই। যারা 26 সালে MCQ পরীক্ষা দেবেন অবশ্যই ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।